ফেনীর দাগনভূঞায় ত্রাণের জন্য হাহাকার। শুকনো মুড়ি ছাড়া 7 দিন কিছুই জোটেনি বানভাসীদের। প্রত্যন্ত গ্রামের সহায়তা পৌঁছাতে কাজ করছে সেনাবাহিনী। আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না। দাগনভূঞা যে উপজেলা যেখানে আছে, যে সর্বদূরে যে গ্রাম যেগুলো আছে, ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি। বানভাসীদের নতুন আতঙ্ক সাপ। এখন পর্যন্ত সাপে কাঁটা 38 রোগী ফেনীর হাসপাতালগুলোয় ভর্তি। বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগবালাই। মধ্যরাতে গ্রেফতার সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। রংপুরে স্বর্ণ শ্রমিক হত্যা মামলায় স্পিকার শিরিন শারমিন সহ 17 আসামি। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ময়মনসিংহে জলাশয়ের 300 বিঘা জমি দখলের অভিযোগ। ক্ষমতার দাপটে এসব করেছেন বলছেন স্থানীয়রা। সব কল জমি আমার আর ফসলত করিয়া নিয়ে গেছে দূর করিয়া, কত জমি নাই। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, ঘর খারা রাখবো, পরে ঘর খারা হরা দিছে না। কলে এটা যাক বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। পদ্মা ব্যাংক থেকে অভিনব উপায়ে 200 কোটি টাকা হাতিয়েছেন চৌধুরী নাফিস শরফাত। ভুয়া মিউচুয়াল ফান্ড তৈরি করে বিনিয়োগের অভিযোগ। আন্দোলনে সক্রিয় ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। সংঘর্ষগুলিতে প্রাণ গেছে 73 জনের। নতুন দেশের অন্যতম অংশীদার তারাও, বলছেন সমন্বয়করা। বৈষম্য বিরোধী আন্দোলনে নানা নির্যাতনের শিকার ঢাকা কলেজ শিক্ষার্থী ফায়াজ। পুলিশ হত্যায় স্বীকারোক্তি আদায়ে চাপ দেয়া হয় থানা ও ডিবি কার্যালয়ে। পাকে আপনার উপর করে আবার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। বিতর্কের মুখে পশ্চিমবঙ্গের আন্দোলন। অধিকার আদায়ের নামে সরকার পতনের রাজনীতি করছে বিজেপি। অভিযোগ মমতার। অরাজকতা হলে জ্বলবে অন্য রাজ্য, দিলেন হুঁশিয়ারি। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নতুনভাবে বৃষ্টি না হওয়ায় বন্যা কবলিত পূর্বাঞ্চলের 11 জেলায় ধীর গতিতে নামছে বন্যার পানি। তবে মানুষের দুর্ভোগ কমেনি এখনো। লক্ষ্মীপুরের সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচে। পানি ধীর গতিতে নামায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে সময় লাগছে। এখনো 9.5 লাখ মানুষ পানিবন্দী। সবকটি উপজেলায় ঘরবাড়ি, সড়কও তলিয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছিলেন তারা এখনো বাড়িতে ফিরতে পারেননি। তীব্র ত্রাণ সংকট দেখা দিয়েছে কুমিল্লার বন্যা দুর্গত এলাকায়। এই জেলার 14 উপজেলার সবকটি কম বেশি পানিবন্দী। সবচেয়ে খারাপ অবস্থা লাকসাম ও মনোহরগঞ্জে। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় 500 আশ্রয় কেন্দ্র অবস্থান করছে 50 লাখেরও বেশি মানুষ। ফেনীর দাগনভূঞার প্রত্যন্ত গ্রামগুলোয় 1 সপ্তাহ পর পৌঁছেছে ত্রাণ। পানিতে ভেসে যাওয়া ঘর, তলিয়ে যাওয়া ধান ক্ষেত আর ত্রাণের জন্য হাহাকার করছেন সেখানকার মানুষ। আলামিন শিকদারের রিপোর্টে ছবি তুলেছেন সাদুর রশিদ ইমান। সিলোনিয়ার ডাকাতিয়া নদীর খাল ধরে ছুটছে ত্রাণ বোঝাই স্পিডবোট। এভাবে ছুটে চলার আর 7 কিলোমিটার পরেই দেখা মিলবে রাজাপুর বাজার। সেখানে হাজারো পরিবার পানিবন্দী। খাল ধরে মিনিট 20 চলার পর চোখে পড়ে মানুষের চিৎকার আর ত্রাণের জন্য ছুটে আসার দৃশ্য। খালের পানিতে তলিয়ে গেছে গ্রামটি। টিনের ঘর ছেড়ে পাকা ভবনের ছাদে আশ্রয় নিয়েছে বহু পরিবার। তাদের দরকার বিশুদ্ধ পানি আর খাবার। আসতে পারতেছে না, এই জন্য তানও দিতে পারতেছে না। সবগুলো তান হেদিকে দিতেছে মানুষে ব্যাঙ্গাত করে। থাকার কোনো ব্যবস্থা নাই, নানাদের বাড়িতে থাকি। মাঠ ঘাট আর সড়ক ধরে ছুটে চলা স্পিডবোট পৌঁছায় রাজাপুর ইউনিয়নে। জয়নারায়ণপুর গ্রামে এভাবেই পানিবন্দী পরিবারগুলো। শুকনো মুড়ি ছাড়া টানা 7 দিন জোটেনি কিছুই। অবশেষে অবসান হয়েছে তাদের ত্রাণের জন্য অপেক্ষা।
এখানে আজকে 7 দিন ধরে কোনো খাবার ঢুকে নাই, বুঝছেন। আমরা ছাত্ররা সবাই আজকে অনেক দিন ধরে চেষ্টা করতেছি, এখানে খাবার ঢুকে নাই। আজকে পাইছি আর পাইনি। আমি আজকে 8 দিন পরে আমি এখানে আসছি। এখানে প্রচুর কষ্ট হইতেছে, কোনো খাওয়া দাওয়ার কোনো ইয়ে নাই, ব্যবস্থা নাই। অনেক মানুষ ওইদিকে যাইতেছে কিন্তু এদিকে আসতেছে না, মনে হচ্ছে সবাই খাইছে কিন্তু সবাই কি খাইতে পারতেছে। এই গ্রামের মতোই অনাহারে অর্ধাহারে দিন কাটা মানুষগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, আছে এনজিও আর বিত্তশালীরাও। তাদের সাথে সমন্বয় করে প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ পৌঁছানোর কথা জানান এই সেনা কর্মকর্তা। এখন আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি দেখতেছি যে দাগনভূঞা যে উপজেলা যেখানে আছে, যে দূরে যে গ্রাম যেগুলো আছে ওখানে আমরা ত্রাণ পৌঁছে দেওয়ার খুব চেষ্টা করতেছি এবং আমরা যে ওখানে ত্রাণ দিয়ে আসতেছি। আমরা প্রায় 10 টন মাল নিয়ে আসছি, একটা প্রতিটা ব্যাগের ভিতরে আপনার 10 কেজি মাল, শুকনা খাবার, চাল ডাল সহ। দক্ষিণ জয়নারায়ণপুর একেবারে প্রত্যন্ত একটি এলাকা এবং এই জায়গাটিতে এখন পর্যন্ত ত্রাণ আসেনি। কয়েকদিন টানা অনাহারে এখানকার সাধারণ মানুষ, এখন ত্রাণ পেয়ে তারা সবাই খুশি। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে যুক্ত হব আমাদের সহকর্মীদের সঙ্গে। প্রথমে যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, জেলায় তো পানি বেড়েই চলেছে, আজ কি পরিস্থিতি, আর নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা, আর বানভাসীরা কি সহায়তা পাচ্ছে এই মুহূর্তে? সোহার, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুরে কিন্তু পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে, যার কারণে খুবই ধীর গতিতে কিন্তু পানি নামছে, যেটি পানি না নামার মতোই বললে চলা যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে যে পানিগুলো আমি লক্ষ্মীপুর শহর প্রাণ কেন্দ্রে রয়েছে, সেই প্রাণ কেন্দ্রের মধ্যে দেখা যাচ্ছে যে পানিগুলো কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় মানুষ রয়েছেন এবং যে মানুষের যে দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগ কিন্তু এখনো কাটেনি। আশ্রয় কেন্দ্র বা বিভিন্ন জায়গায় যে মানুষ রয়েছে সেই মানুষ কিন্তু এখনো স্থানীয়ভাবে ওখানে আছে, কারণ এখন মানুষের যে ঘর বাড়ি যেগুলো রয়েছে সবগুলো কিন্তু এখনো তলিয়ে আছে, যার কারণে মানুষ আশ্রয়কেন্দ্র থেকে সেখানে যেতে পারছেন না এবং মানুষ দেখছে বিভিন্ন কারণে মানুষের যে দুর্ভোগ রয়েছে, যে দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। যে ত্রাণ পৌঁছানো না করার কারণে মানুষ কিন্তু সেই এলাকাগুলোতে দুর্ভোগ অবস্থা পড়ে আছে। আমি কিন্তু পরবর্তী ঘন্টা থেকে আপনাকে আর আপডেট দিতে পারবো যে দুর্ভোগ এলাকার মানুষ যেভাবে দাঁড়িয়ে আছে, যে অবস্থা তাদের দুর্ভোগের অবস্থা রয়েছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো না করার কারণে, এবং মানুষের যে পানিবন্দী অবস্থা রয়েছে এখনো বর্তমানে বিভিন্ন রাস্তাঘাট শহরগুলোতে হাঁটু পরিমাণ পানি আছে, কোমর পর্যন্ত পানি রয়েছে। যেই পানিগুলো থাকার কারণে মানুষ কিন্তু এক ধরনের কিন্তু মানুষ কিন্তু নিস্তব্ধ অবস্থা পড়ে আছে এবং আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু পানিবন্দী অবস্থা পড়ে আছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো এখনো পানি রয়েছে, যার কারণে মানুষের কোনো এখনো স্তব্ধি ফিরে নেই। তবে বন্যার পরিস্থিতি এখনো অবনতির দিকে স্বাভাবিক রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আনিস, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। যেতে চাই কুমিল্লায়, সেখানে আছেন আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, জানাবেন যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির সবশেষ কি আপডেট, আর দুর্গতরা যেখানে প্রত্যন্ত অঞ্চলে আছেন সেখানে কি ত্রাণ সহযোগিতা পৌঁছাচ্ছে কিনা জানাবেন। সোহার, আসলে কুমিল্লায় যে 14টি উপজেলা আক্রান্ত হয়েছে বন্যায়, এর মধ্যে কিন্তু 3টি বাদে বাকি সবকটিতেই কিন্তু বন্যার পরিস্থিতির উন্নতি ঘটেছে, অর্থাৎ পানি কমেছে। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি এটি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুমতি এলাকা। এই জায়গাটিতে কিন্তু গত কয়েকদিন আগে অন্তত 12 ফিট উচ্চতা পানি ছিল, এখন নিচে নেমে গেছে এবং বিপদসীমার নিচে পানি রয়েছে। তবে যেই 3টি উপজেলার কথা বলছিলাম আমি, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লাকসাম, এইসব এলাকায় আমরা কিন্তু গতকাল দিনভর কিন্তু ঘুরেছি এবং সেখানে দেখেছি আসলে নৌকার অভাবে কিন্তু তারা ত্রাণ পাচ্ছে না, এবং তার সঙ্গে যেটি যুক্ত হয়েছে সেখানে কিন্তু আসলে যে আশ্রয় কেন্দ্র সেগুলো একেবারেই অপ্রতুল, ফলে আশ্রয় কেন্দ্র অনেকের ঠাঁই না হওয়াতে কিন্তু তারা এই পানিবন্দী অবস্থায় ঘরের মধ্যে রয়েছেন। তবে তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছানোর মতো যে পর্যাপ্ত নৌকা সেগুলি না থাকার কারণে কিন্তু অনেকেই ত্রাণ দিতে পারছে না এবং
বেসিক্যালি অন্যান্য এলাকায় যেভাবে ত্রাণ এসেছে সারা বাংলাদেশ থেকে ওই সব এলাকাগুলিতে কিন্তু আসলে সেই ধরনের ত্রাণ পৌঁছায়নি, ফলে কিন্তু সাধারণ মানুষ একটি চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। এর মধ্যে কিন্তু আমি গতকাল যেটি দেখেছি এর মধ্যে আসলে বিষধর সাপ প্লাস এখানে যে যোগ সেই সব আতঙ্ক কিন্তু এখন মানুষের মাঝে কাজ করছে, ফলে ওই এলাকায় কিন্তু আসলে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছানো বলে মনে করছেন ওই এলাকার মানুষ। সোহার, দিন পানি জমে থাকার কারণে নানান ধরনের সংকট এবং আতঙ্ক তৈরি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। বানভাসীদের নতুন আতঙ্ক সাপ। এরই মধ্যে সাপের দংশন নিয়ে ফেনীতে ৩৮ জন হাসপাতালে ভর্তি। পাশাপাশি বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই। বিভিন্ন স্থান ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। ফেনী সদরের কাজিরবাগ ইউনিয়নের রাফি গেল মঙ্গলবার দিনভর পানিবন্দি ঘরে ছিলেন। বিকেলে সাপের কামড় খেয়ে ভর্তি হন হাসপাতালে। একই অবস্থা সোনাগাজীর রাজাপুর গ্রামের শাহাদাত হোসেনের। আমি ঘরে ছিলাম, বুক সমান পানি ছিল, ওইখানে আমি গেছিলাম, আমাকে সাপে কামড়াইছে। মাগরিবের পরে বাড়ি যেতে রোডে পানির ভিতরে কামড় দিছে সাপে। জমিনে গেছি আর সাপে কামড়াইছে। কি সাপ দেখি না ওইটা। বানভাসী এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, বাড়ছে আতঙ্ক। ফেনী জেনারেল হাসপাতালের হিসাবে বুধবার পর্যন্ত গেল 6 দিনে 38 জন সাপের ছোবল খেয়েছেন। প্রায় 355 জন রোগী বিভিন্ন সেবা নিয়ে আমাদের এখান থেকে জরুরি বিভাগ থেকে সেবা নিয়ে চলে গেছে। এই সেবাগুলোর মধ্যে কিন্তু এর মধ্যে কিন্তু আবার 20 জন রোগী আছে যারা সাপে কাটা রোগী। দুর্গত এলাকায় পাল্লা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালাইও। আমি আছি এই মুহূর্তে ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের সামনে। এখানে এখন থেকে 1 ঘন্টা আগে রোগী ছিল 56 জন, আর এখন হয়েছে 76 জন। প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়ছে রোগী। এদের বেশিরভাগই হচ্ছে শিশু। এই বাচ্চা ডায়রিয়া এই জন্য এখানে নিয়ে আসছে আর কি। কালকে থেকেই হঠাৎ করে ডায়রিয়া শুরু হয়েছে। এখানে আসছি, স্যালাইন দিছি, এখন বসার কোনো অবস্থা নাই, ওই জন্য বাচ্চা নিয়ে বাইরে আসছি। চিকিৎসকরা বলছেন দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে নানা ধরনের রোগবালাই। হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ অনেক বেশি। এর মধ্যে যেসব রোগীগুলো আসছে তার মধ্যে ডায়রিয়াজনিত রোগী, নিউমোনিয়া, সর্দি কাশি জনিত রোগী, চর্মরোগের রোগী এবং টুকটাক কাটাছেঁড়া এবং সাপে কাটার রোগী আমরা বেশিরভাগই পাচ্ছি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। বন্যার্তদের সহায়তায় মোট 7,78,76,278 টাকা উঠেছে টিএসসিতে। 22 আগস্ট থেকে বুধবার রাত 9টা পর্যন্ত জমা পড়েছে নগদে অর্থ। রাতে এক সংবাদ সম্মেলনে কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান শুকনো খাবার কেনা এবং অন্যান্য খরচ বাবদ প্রায় 71 লাখ টাকা খরচ হয়েছে। সোনালী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় 5,84 লাখ টাকা জমা রাখা হয়েছে। স্থানীয় প্রশাসনও যেন তাদের সঙ্গে কাজ করে সে আহ্বানও জানান সমন্বয়করা। নিশ্চিত করেন 4 জেলায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম কাজ করছে। তাছাড়া প্রতিদিন প্রায় 20টি গ্রামে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে। শিক্ষার্থীরা জানান প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পাঠাতে সেনাবাহিনী ও বিমান বাহিনীর সহায়তা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার 1 লাখ মানুষের জন্য গণরান্নার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 22/8/2024 সাল থেকে 28/8/2024 রাত 9টা পর্যন্ত মোট সংগ্রহ 7,78,76,278 টাকা। এই সকল খরচে আমাদের মোট ব্যয় 71,20,444 টাকা। সোনালী ব্যাংক শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অর্থটি জমা দিয়েছি সেটি হচ্ছে 5,84,17,147 টাকা। আমাদের গণরান্না কর্মসূচির অংশ হিসেবে 1 লাখ মানুষের জন্য এক বেলা খাবারের আমরা ব্যবস্থা করতে পারবো। আমরা সেই জন্য আগাচ্ছি। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাত 1:15 নাগাদ তিনি আটক হন। গুলশান 1-এর 123 নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেফতার করে গুলশান থানায় সোপর্দ করা হয়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয় স্বর্ণের দোকানের কর্মচারী মুসলিম উদ্দিন মিলন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে
হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুব আক্তার। তাতে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনকে আসামি করা হয়েছে। সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ময়মনসিংহের ত্রিশালে 300 বিঘা জলাশয়ের জমি জবরদখল করেছেন তিনি, যা ছিল হামিদ রিয়েল এস্টেটের প্রজেক্টের জায়গা। স্থানীয়দের দাবি, পুলিশ মামলা আর ক্যাডার বাহিনীর ভয় দেখানো হতো। অথচ একসময় এই নলতার বিলেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন গ্রামের সাধারণ মানুষ। বিস্তারিত হোসেন শাহিদের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলওয়ার হোসেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্তা বিল। যতদূর চোখ যায় তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে জানা যাক কিভাবে এত জমির মালিক হলেন তিনি। ত্রিশাল রায়মণি এলাকার এই বৃদ্ধার নাম রমিজা খাতুন। বসতভিটা করতে মাটি ভরাট করেছিলেন নিজের জমিতে। অভিযোগ, হামিদ রিয়েল এস্টেট দখল করেছে তার জমি। মাটি ফালাই হাসছি, টিং আনছে, ফিলার আনছে, গড়খারা পরে গড়খারা দিছে না। আচ্ছা কলে এটা জায়গা বিহি কিনি একটা আমার জাল দলিল দিছে। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা হয়েছে তার থেকে বেশি জমি দখল করেছেন সাবেক প্রতিমন্ত্রীর রিয়েল এস্টেট কোম্পানি। মোট পরিমাণ প্রায় 300 বিঘা। পুলিশ, মামলা হামলা আর স্থানীয় দালালদের দিয়ে ভয় দেখিয়ে জোর করে দখল করেছেন গ্রামের সাধারণ কৃষকের এসব জমা জমি। সব কল জমি আমার আর ফসল করিয়া নিয়ে গেছে জোর করিয়া, কত জমি নাই। এটা হলো নজরুল হামিদ দীপু, দুলাল এবং আরসা, এদের মাধ্যমে এলাকার লোকের জমি জোর কইরা বান্ধে হেরিয়া জমি তারা বিক্রি করে নাই, তারা জমি নিয়ে নিছে। নজরুল হামিদ জোর করিয়া জমি নিছে গা, আমার তো শক্তি নাই, এত জোর করে এবার। আর আমার তো বাবা নাই, মরে গেছে, এই কারণে আর কি পারেনি। স্থানীয় ভূমি অফিস থেকে পাওয়া তথ্য বলছে, এখন পর্যন্ত 154 বিঘা জমির নামজারি করেছেন নসরুল হামিদ। এতটুকু জমির বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। আমিরাবাড়ি মৌজায় 41.94 একর জমি আছে একটি নামজারিতে, এবং হামিদ রিয়েল এস্টেটের মালিকানাধীন মঠবাড়ি মৌজায় 1.21 একর পরিমাণ জমি নামজারিকৃত আছে। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই এসব জমিতে থাকা 100টির মতো সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। স্যার দরকার পড়লো কি? এটা তো জমি যদি কিনা থাকে, সেটা তো আর আমার বলছে না যে এটা লেগে মুচ্ছে আলান। আমার অর্ডার মনে করেন, অর্ডার আমার বেতন দেবে, আমি অর্ডারে কাজ করি। জমিন কার এটা বোঝা, জমিন তো বেহেরিছি না যে হামিদ গ্রুপের জমিন। ত্রিশালের নর্তার বিলে শুকনো মৌসুমে ধান চাষ আর বর্ষায় দল বেঁধে মাছ ধরত গ্রামবাসী। হতো নৌকা বাইচো, এখন যা সোনালী অতীত। দালালের মাধ্যমে জায়গা সম্পদ জোর জোর করে লয়ে যাইতেছে। এলাকার মানুষের যে একটা মনে করেন মাছ মেরে খাইবো, এটার সুযোগ সুবিধাও নাই। আগে কিন্তু মাছ মেরে আমরা নিজেরও মেরে খাইছি, এখন জালি লইয়া নামার মতো কোনো বাও নাই। নর্তার বিল নামে পরিচিত এই জলাশয়টি দখলের পর এখন চলছে মাটি ভরাটের কাজ। ঠিক আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেখানে কিছুদিন আগেই মাটি ফেলা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই জলাশয়টি সংরক্ষণে উদ্যোগ নেক সরকার। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। অভিনব উপায়ে মিউচুয়াল ফান্ডের নামে পদ্মা ব্যাংক থেকে অন্তত 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চৌধুরী নাফিজ শরাফত। এই ফান্ডগুলোয় শুধু পদ্মা ব্যাংক ছাড়া আর কারো বিনিয়োগ নেই। বিশ্লেষকরা বলছেন, ভুয়া ফান্ড তৈরি করে তাতে পদ্মা ব্যাংক দেখিয়েছে বিনিয়োগ। এর সুবিধাভোগী মূলত নাফিজ শরাফত। এটি বড় ধরনের জালিয়াতি বলে মনে করেন অর্থনীতিবিদরা। আলমগীর হোসেনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফার্মার্স ব্যাংকে লালবাতি জ্বালিয়ে বিদায় নেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। এরপর মিউজিক্যাল চেয়ারে আসেন চৌধুরী নাফিজ শরাফত। নাম বদলে হয় পদ্মা। মূলধন ঘাটতি পূরণে 715 কোটি টাকা দেয় সোনালী জনতা সহ রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে। নাম বদলালেও বদলায়নি ব্যাংকটির চরিত্র। উল্টো নাফিজ শরাফতের হাত ধরে ঘটে বড় ধরনের জালিয়াতি। চটকদার নাম ব্যবহার করে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে টাকা আত্মসাতের নতুন ফন্দি আটেন নাফিজ।
যেমন রেস অ্যাসেট ম্যানেজমেন্টের বাংলাদেশ ফিক্সড ইনকাম ইনভেস্টমেন্ট স্পেশাল পারপাস ভেহিক্যাল মিউচুয়াল ফান্ড। এই তহবিলের আকার 1000 কোটি টাকা, কিন্তু এতে পদ্মা ব্যাংকের 100 কোটি টাকা ছাড়া আর কারো কোনো বিনিয়োগ নেই। একই অবস্থা বিকল্প বিনিয়োগ ফান্ডে, যেখানে পদ্মা ব্যাংকের একার বিনিয়োগ 100 কোটি টাকা। এমন তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত প্রতিবেদনে। উনি নিজের ফার্মে নিয়ে গেছেন, সুতরাং এটা তো ডেফিনেটলি তার নিজের স্বার্থই উনি দেখছেন, এটা ব্যাংকের কোনো কৌশল না। যদি করতে তো মার্কেটে তো আরো ভালো ভালো কোম্পানি আছে, সেখানে ইনভেস্টমেন্ট করতে পারতো, তাই না? কিন্তু সেটা না করে উনি ওই নিজের যে মানে প্রতিষ্ঠান রেস বলেন বা যা আছে সেইগুলোতে ইনভেস্টমেন্ট। লুটপাট হয়েছে এগুলো হচ্ছে অতি চালাকি করে টাকা নিয়ে যাওয়া। পদ্মা ব্যাংকের সামনে যেহেতু তাদের কাছে সরকারি টাকা আছে সেভাবে নিচ্ছে, সরকারি টাকা নেওয়াটাই সহজ, প্রায় কানে যেটা দেখা যায়। একটা ফিকটিসাস একটা কোম্পানি দাঁড় করাইয়ে, ফেক কোম্পানি দাঁড় করাইয়া কিছু লোকের টাকা, ওগুলোর পিছনে কারা আছে, কারা মালিক, সেটা দেখতে হবে। তদন্ত প্রতিবেদনে দেখা যায় আমানত নেওয়া হয়েছে প্রায় 10% সুদে, অথচ এই অর্থ মিউচুয়াল ফান্ডে 4% মুনাফা ধরে বিনিয়োগ করেন চৌধুরী নাফিস শরাফত। এর মাধ্যমে দুর্বল পদ্মা ব্যাংকের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এটা হচ্ছে ক্যাপিটাল খেয়ে ফেলা আর কি, যা ক্যাপিটাল পাইছে সেটা খাই ফেলানো। আর হোয়াট টাইপ অফ বিজনেস, ব্যাংকিং বিজনেস ইট ইজ। আমার কস্ট অফ ফান্ড বেশি, তার থেকে কমে আমি ল্যান্ডিং করতে 1% তো প্রশ্নই আসে না। কখনো আমাদের ইকোনমিতে এই 7% নিচে সুদের হার ছিল না। ইনভেস্টমেন্ট করার সময় আপনি একটু দেখবেন না যে এটা আমি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করি যেখানে আমার রিটার্নটা ভালো, কারণ এমনি আমার টাকা পয়সা কম, তাই না? আমার ক্যাপিটাল কম, যাতে আমার টাকাটা ফেরত আসে, যাতে সেখান থেকে বেশি আয় হয়, এটা আপনি দেখবেন না, দেখবেন ডেফিনেটলি। তো এটা না দেখে আপনি কোনো দিকে তাকালেন না, আপনি এই টাকাটা নিয়ে ইনভেস্টমেন্ট করে দিলেন আপনার কোম্পানিতে। 2015 সালে পদ্মা ব্যাংকের সহযোগী কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে পদ্মা ব্যাংক সিকিউরিটিজ, কিন্তু এত বছর পরও লাভের মুখ দেখেনি এটি। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 155 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে বাসন থানায় কোটা আন্দোলনে নিহত নজরুল ইসলামের স্ত্রী পূর্ণিমা বেগম বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গেল 20 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন নজরুল। এ সময় মামলার আসামিদের নির্দেশে তাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সেদিন গুলিবিদ্ধ হয়ে মারা যান নজরুল। কারফিউ বা গুলিবর্ষণ কোনো কিছুই থামাতে পারেনি ছাত্র জনতার আন্দোলন। সব বয়সীরাই নেমেছিলেন স্বৈরাচার হটাতে। উত্তল আন্দোলনের দিনগুলোয় সক্রিয় ছিলেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও। দফায় দফায় সংঘর্ষগুলিতে প্রাণ গেছে প্রায় 73 জনের। বিজয়ের পর এই শিক্ষার্থীরাই ক্যালিগ্রাফি করে জানান দিয়েছেন নিজেদের শিল্প চেতনা। সমন্বয়করাও বলছেন নতুন দেশের অন্যতম অংশীদার তারাও। সবার জন্যই দরকার বৈষম্যহীন রাষ্ট্র। আরও জানাচ্ছেন তাজনুর ইসলাম, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও নাহিদ হোসেন। উত্তাল যাত্রাবাড়ি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিন যত গড়িয়েছে ততই বেড়েছে ছাত্র জনতার অংশগ্রহণ। দেশের প্রতিটি জায়গায় তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তারা। মিছিলের সামনের সারিতে যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। প্রথম দফা কারফিউয়ের শুরু থেকেই যাত্রাবাড়ি, শনিরাখড়া, মাতুয়াইল এলাকা অবরোধ করে রাখে আশপাশের শিক্ষার্থীরা। পুলিশের মুহুর্মুহু গুলি থামাতে পারেনি কঠোর সেই প্রতিরোধ। জুলাইয়ের শেষ সপ্তাহ আর আগস্টের 5 দিনে নিহত হন অন্তত 73 জন মাদ্রাসা ছাত্র। যখন আবু সাঈদের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর মাধ্যমে সারা দেশে এই উত্তাপ ছড়িয়ে পড়ে এই আন্দোলনের, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারিনি। মনে হয়েছে আমার ভাইয়ের সাথে বৈষম্য করা হচ্ছে, তারাও আমার ভাই। আর দিন শেষে কিন্তু প্রত্যেক মুসলমান আরেকজন মুসলমানের ভাই হয়। মোহাম্মদ জহির উদ্দিন। পুলিশের গুলি কপালে লাগলেও কপালের জোরে বেঁচে যান তিনি। বলছিলেন ভয়ার্ত সেই মুহূর্তের কথা। পুলিশটা আমাকে টার্গেটে রাখছিল। পরবর্তীতে যখন আমি আরেকবার বুকি মেরে মারতে যাব, ওই সময় পুলিশটা গুলি করে। গুলিটা এসে প্রথমে দেয়ালে লাগে, দেয়াল থেকে আমার এখান ছুঁয়ে যায়। মোটামুটি ভালোই ক্ষত হয়েছিল। আমি পড়ে যাই। একটা মহিলা দেখে খুব জোরে একটা চিৎকার মারে, চারদিকে মানুষ জমা হয়ে যায়। শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে কোটা বিষয়টি তাদের জন্য খুব প্রাসঙ্গিক না হলেও আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার তারা।
ছাত্র সমাজ ছিল, সবাইকে নিয়ে যখন সামনে আলটিমেটাম দিয়ে সামনে আগাচ্ছিল তখনই পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। আর সবচেয়ে বেশি কাজলা পয়েন্টের, যাত্রাবাড়ি পয়েন্টের সবচেয়ে মূল এই আমাদের মাদ্রাসা গলি ছিল। তাদের সিলেবাস এবং আমাদের সিলেবাস কিন্তু একরকম না, যে কারণে একই রকম আন্দোলনে আমাদের সম্ভব ছিল না, যে কারণে তখন থেকে আমাদের প্রতিবাদ ছিল। আন্দোলন সমন্বয় করা এই শিক্ষার্থীর কথা মাদ্রাসার শিক্ষার্থীদের মূলধারার বাইরে রাখা যাবে না। নতুন বাংলাদেশ সাজাতে সবাই একসঙ্গে কাজ করতে হবে। যেই দর্শন, যে পলিটিক্সের উপর দাঁড়িয়ে, পলিটিক্যাল ফিলোসফির উপর দাঁড়িয়ে এই রেভলিউশনটা যেখান থেকে এসেছে, আমাদের প্রধান ফিলোসফিক্যাল গ্রাউন্ডটা হচ্ছে ইনক্লুসিভিটি, সবার জন্য একটা ইনক্লুসিভ রাষ্ট্র তৈরি করা, এবং সেখানে আমাদের এই যেটা বিশাল জনগোষ্ঠী, তারা আমাদেরই অংশ, আমাদের সমান নাগরিক। এক মাস আগেও এই যাত্রাবাড়ি এলাকা ছিল রণক্ষেত্র। একদিনে পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক হয়েছে। পুলিশের গুলিতে যেই মাদ্রাসার ছাত্রদের বুক ঝাঁঝরা হয়েছিল, তারাই এখন যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন। সুন্দর বাংলাদেশ বিনির্মাণের যেই স্বপ্ন, সেই স্বপ্নের অন্যতম অংশীদার এই মাদ্রাসার শিক্ষার্থীরা। 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সবার সাথে বিজয়ের আনন্দে মেতে ওঠেন মাদ্রাসার ছাত্ররা। দেয়ালে দেয়ালে আঁকা হয় আরবি হরফে লেখা নানা ক্যালিগ্রাফি। বলেন, রং তুলিতে শান্তি এঁকে যাওয়ার কাজ চলবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাতে হাত করা, কোমরে দড়ি আর গায়ে বাংলাদেশের জার্সি পরা সেই কিশোরের কথা মনে আছে? কিশোর ফায়াজকে যখন পুলিশ আদালতে তুলছিল, তার চোখ থেকে যেন আগুন ঠিকরে পড়েছে। রংপুরের আবু সাইদের বুকে গুলি লাগার দৃশ্যের পর ফায়াজের হাত করার ছবি আলোড়ন তুলেছিল সারা দেশে, ব্যাপক প্রভাব ফেলেছিল গণ অভ্যুত্থানে। ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলেছেন সহকর্মী মনিরুল ইসলাম। হাসনাতুল ইসলাম ফায়াজ, ঢাকা কলেজের বিজ্ঞান শাখার শিক্ষার্থী ফায়াজকে আদালতে তোলা হয় 27 জুলাই। যাত্রাবাড়ি এলাকায় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যায় আসামি করা হয় তাকে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন রাতে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে জামিন পেয়ে এখন নিয়মিত পড়াশোনা আর ক্লাসে মনোযোগ দিয়েছেন ফায়াজ। যমুনা টেলিভিশনের কাছে বলছিলেন, কিশোর বয়সেও কেন পুলিশের গুলির মুখে আন্দোলনে নেমেছিলেন। শহীদ আবু সাইদ এবং শান্ত, যারা প্রথম দিক দিয়ে আপনার শহীদ হয়েছিল, সেই বিষয়টা সত্যি আমাকে অনেক বেশি আবেগ আপ্লুত করেছে এবং আমি বাসায় অনেকবার কান্না করছিলাম। সেই শহীদ আবু সাইদ যেভাবে বুক পেতে দিয়েছিল, আমি আমার ফ্রেন্ডরা তারা পরিকল্পনা করি যে না, আমাদের আর বাসায় বসে থাকার সময় নাই, আমাদেরকে এখন বের হতে হবে। ফায়াজ জানান, শুরুতে তাকে যাত্রাবাড়ি থানায় ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ হত্যায় স্বীকারোক্তি দিতে 2 দিন থানায় রেখে করা হয় নির্যাতন। এরপর ডিবি কার্যালয়ে নিয়ে আরও 2 দিন রাখা হয়। পরে 27 জুলাই নেওয়া হয় আদালতে। তারা প্রথমে আমাকে ধরে আপনার পুলিশের সাথে হাত বাঁধেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই আমাকে মারছিল। প্রথম বাড়িটা খাওয়ার পরই আমি অনেক বেশি সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিল। তো বাড়িগুলো দেওয়ার পরবর্তীতে আস্তে আস্তে তারা আমার যে পাকে আপনার উপর করে আমার পায়ের গোড়ালিতে আপনার বাড়ি দিছিল অনেকগুলা। তারা বারবার খালি ভিডিও অন করতেছিল আর আমাকে বলতেছিল যে বল তুই এটা করছিস। ফায়াজের কাছে জানতে চাওয়া, আদালতে নেয়ার সময়কার অভিজ্ঞতা কেমন ছিল। অনেক খারাপ লাগছিল সেদিন কোর্টে নেওয়ার পর, কিন্তু সেটা আমি মনোবল দিয়ে রাখছিলাম এবং বুঝতে পারছিলাম যে তারা আমাকে দিয়ে কোনো একটা কাজ করতে চাচ্ছে। তখন আমি এই দৃঢ়তাটা আমার মধ্যে রাখছি যে যত যাই হোক, এই যে দেশের জন্য যে কাজটা করতেছি, এই কাজটা কখনো বৃথা যেতে দিব না। তখন সেই মুভমেন্ট নিয়ে আমি ওইখানে আগাচ্ছিলাম। যখন আমার বাংলাদেশের জার্সিটা গায়ে পড়া ছিল, ওই মুভমেন্টটা নিয়ে আগাইছিলাম এবং কিছু তারা আমার রশি বাঁধছে এবং যেই কেসটা লাগাইছিল হাতে, ওইটা অনেক শক্ত করে বাঁধছে। হ্যাঁ, হাত করাটা অনেক শক্ত করে বাঁধছে, আমি না আইতে পারতাম না কিছু। আন্দোলন তো সফল। এখন কেমন বাংলাদেশ দেখতে চান কলেজ পড়ুয়া ফায়াজ? বাংলাদেশে সবচেয়ে বেশি এখন সংকট যেটা, সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক সংকট। দক্ষ প্রকৌশল হিসেবে নিজেকে গড়তে চাই। আল্লাহ যদি চান অবশ্যই হব দক্ষ প্রকৌশল, আর যদি নাও চান ইনশাআল্লাহ দেশের উন্নতির খাতিরে আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আমরা হাসনাতুল ইসলাম ফায়াজের সাথে কথা বলছিলাম। এই যে তাদের যে ত্যাগ তিতিক্ষা, ভবিষ্যৎ বাংলাদেশ সরকার এখন যারা আছে, দায়িত্বে যারা আছে, এই ত্যাগ তিতিক্ষার এবং তাদের যে আদর্শ, তাদের যে ইচ্ছা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অবশ্যই মাথায় রেখে ভবিষ্যতে তারা এই দেশ পরিচালনা করবে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডাকাত সন্দেহে 9 জনকে আটক করে
পুলিশের কাছে সোপর্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দিবাগত রাত 2টা নাগাদ আবাসিক এলাকার এফ ব্লকের 27 নম্বর সড়কের একটি বাড়িতে ডাকাতির চেষ্টা করে তারা। এ সময় ডাকাত দলকে ভবনের ভেতরে আবদ্ধ করে ফেলে শিক্ষার্থী ও সিকিউরিটি গার্ডরা। প্রত্যক্ষদর্শীরা জানান অন্তত 15 জনের একটি দল ডিজিএফআই পরিচয়ে বাড়িতে প্রবেশ করেছিল। তারপর শুরু করে লুটপাট। বাড়িটির বাসিন্দারা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে যায়, প্রধান ফটকে তালা দেয়। পরে ডাকাত দলকে দড়ি দিয়ে বেঁধে রাখে তারা। সেনাবাহিনীকে খবর দিলে তারা এসে ডাকাত দলের সদস্যদের থানা পুলিশের কাছে সোপর্দ করে। নির্বাচন ব্যবস্থা ধ্বংসের কারণে রাজনৈতিক সংকটে পড়েছিল দেশ। সে দায় নিয়ে বর্তমান নির্বাচন কমিশনকে সরে যাওয়ার কথা বলছেন সুজন সম্পাদক। তবে কারো কারো মত ব্যক্তি নয়, সংস্কৃতির পরিবর্তন দরকার। সরকারের বিরুদ্ধে গেলেও সুষ্ঠু ভোটের পক্ষে সিদ্ধান্ত নিতে পারে ইসি, তেমন পরিবেশ প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বলেন, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বেই আবারও ক্ষমতা পেয়েছিল স্বৈরাচার সরকার। বলেন, ভুয়া নির্বাচন করার বাধ্যবাধকতা ছিল না তাদের। দায়িত্ব নিয়ে 2014 ও 18 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। কথায় নিরপেক্ষ ইমেজ তৈরির চেষ্টা থাকলেও কর্মে প্রতিফলিত হয় আওয়ামী লীগের ইচ্ছা। আরপিও সংশোধন, রিটার্নিং অফিসার নিয়োগ, সাংবাদিক নীতিমালা, এমনকি ভোট বন্ধের সিদ্ধান্তেও সরকারের বিরুদ্ধে যায়নি ইসি। সরকার পতনের পর শেখ হাসিনার সরকারকেই স্বৈরাচার উল্লেখ করে প্রবন্ধ লিখেছেন কাজী হাবিবুল আউয়াল। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। লিখেছেন, সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচনের কথাও। সুপ্রিম কোর্ট হলো সংবিধানের অভিভাবক, তারাই সংবিধানের ব্যাখ্যা দেওয়ার চূড়ান্ত কর্তৃপক্ষ। তাদের মতামতের ভিত্তিতেই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয়েছে। আমি তো মনে করি না এটাতে কোনো সাংবিধানিক শূন্যতা আছে। 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের যে বাধ্যবাধকতা, তো এ ব্যাপারে সরকারকে মনোযোগ দিতে হবে, এ ব্যাপারে হয়তো একটা রেফারেন্স পাঠাতে হবে। আইন উপদেষ্টা বলেছেন, আগের সরকারকে স্বৈরাচার বললেও সে দায় সিইসিরও। ভুয়া নির্বাচন করতে সংবিধান তাদের বাধ্য করেনি। ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল, তারা আগে নিজের বিবেচনা করুক। উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে, এই স্বৈরাচার সরকারটা আসছে কার অভিভাবকত্বে? উনার অভিভাবকত্বে। ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে। তারপর আপনার আমাদের সংবিধান পরিবর্তনগুলো কিভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে। সুজন সম্পাদক বলেন, সরকারের কথা শুনতে ইসি বাধ্য নয়, তবে নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের দায় সরে যাওয়া উচিত কমিশনের। দুর্ভাগ্যবশত তারা স্বাধীন নির্বাচন কমিশনের সদস্য হয়েছেন, কিন্তু তারা ব্যক্তিগতভাবে মানসিকতার দিক থেকে পরাধীন। এই 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন যদি না হয়তো এতগুলো প্রাণহানি ঘটতো না। এই ধরনের লেখার পরিবর্তে তারা রাষ্ট্রপতির কাছে যেতে পারতেন, কিংবা তারা দায়িত্ব পালন করতে না পারলে তারা সরে দাঁড়াতে পারতেন। কারো কারো মত, কেবল ব্যক্তির পরিবর্তন প্রতিষ্ঠান বাঁচাতে পারবে না, দরকার নির্বাচনী কাঠামো সংস্কার। যদিও বলা হয় যে স্বাধীনতাটা আসলে কাগজে কলমে, বাস্তবে নাই। বিতর্কিত নির্বাচন তখনই হয়েছে যখন রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে। নির্বাচন কমিশনের যে সচিবালয়, সেই সচিবালয়ে পোস্টেড থাকেন গভর্নমেন্টের প্রতিনিধি একজন সচিব, যিনি মূলত গভর্নমেন্টের কথা অনুযায়ী কাজ করেন। আইন অনুযায়ী ইসি অপসারণ করতে পারে না সরকার, তবে আগের ইতিহাস হচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করে সরে দাঁড়ায় কমিশন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেষ মুহূর্তে শুল্কমুক্ত সুবিধায় বিলাসবহুল গাড়ি আমদানি করে আওয়ামী লীগ সরকারের সাবেক 50 মন্ত্রী এমপি। সরকার পতন হওয়ায় ছাড় করাতে না পারা নতুন গাড়িগুলো পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। সংসদ বিলুপ্ত হওয়ায় শুল্কমুক্ত সুবিধাও পাবেন না তারা। পরিশোধ করতে হবে 810% শুল্ক কর। ছাড় না করলে উঠবে নিলামে। জাপান ও সিঙ্গাপুর থেকে শুল্কমুক্ত সুবিধায় আনা বিলাসবহুল এই 52টি গাড়ির আমদানিকারক সাধারণ কেউ নন। সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য। গত 5 আগস্ট সরকার পতনের ঠিক আগে ক্রিকেটার সাকিব আল হাসান এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ তাদের গাড়ি খালাস করে নিলেও আটকা পড়েছে বাকি 50 জনের গাড়ি। এর মধ্যে সাবেক ডেপুটি স্পিকার, সাবেক কৃষিমন্ত্রী, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার
সৈয়দ সাইদুল হক সুমন ছাড়াও সংরক্ষিত আসনের 6 জন নারী সংসদ সদস্যের গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর আগেই সরকার পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করায় এই 50টি গাড়ি ছাড় করাতে পারেননি তারা। ল্যান্ড ক্রুজার, প্রাডো, BMW, মার্সিডিজ সহ বিভিন্ন ব্র্যান্ডের নতুন এসব গাড়ি 4800 সিসির 810% হারে, যার শুল্ক কর অন্তত 6 কোটি টাকা। সংসদ বিলুপ্ত অর্থাৎ শুল্ক কর সুবিধা বাতিল হওয়ায় তা পরিশোধ করেই গাড়ি ছাড় করতে হবে। শুল্কমুক্ত সুবিধা পেতে হলে স্পিকার মহোদয়ের একটা প্রত্যয়নপত্র লাগে। তো এখন তো যেহেতু সংসদ নাই, সেহেতু স্পিকার মহোদয়ের প্রত্যয়ন তো নিশ্চয়ই আর তার পাওয়ার কথা না। তো সেই আলোকে তো আর মনে হয় এটার পাওয়ার তার সুযোগ থাকবে না। কিন্তু আমরা জাতীয় রাজস্বের পত্রটা বা নির্দেশনা আমরা যেটা পাওয়ার পরে আমরা পর্যালোচনা করি। গাড়ি আমদানি করা মন্ত্রী এমপিদের বেশিরভাগই এখন গ্রেপ্তার নয়, আত্মগোপনে। প্রশ্ন উঠছে, এখন এত টাকা শুল্ক কর দিয়ে তারা গাড়ি ছাড় না করলে কি হবে? স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে অকশনে যাবে, নিলামে যাবে। নিলামে যে প্রসিডিউরে যাবে সেটা অনেক ল্যাগলি প্রসেস, কার্নেটের মতো ব্যাকফায়ার করবে। আমার সেখানে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই গাড়িগুলো নষ্ট না করে নিলামে না দিয়ে সরকারি কোনো সংস্থাকে দিয়ে এই জাতীয় সম্পদটাকে নষ্ট না করার জন্য আমি অনুরোধ করব। 1988 সালে শুল্কমুক্ত সুবিধা প্রবর্তনের পর থেকে এ পর্যন্ত শত শত মন্ত্রী এমপি এভাবে গাড়ি এনেছেন। এটা যে শুধুমাত্র এখন একজন এমপি সাহেব 3 মাসের জন্য এই সুযোগ নিতে চেয়েছেন এরকম না। অতীতেও অনেক উপনির্বাচনে অনেকে আসছেন 1 মাসের জন্য, তারাও এই সুবিধা নিয়েছেন। বর্তমানে 50টি গাড়ির কিছু আছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিছু মাল্টিপল শেডে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রংপুরের পীরগাছায় এক বিএনপি নেতার বাড়িতে হয়েছে হামলা। বুধবার গ্রেফতার হয়েছেন একজন। পুলিশ জানায়, পূর্বশত্রুতার জেরে ওকরাবাড়ি এলাকায় পীরগাছা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিনের ছেলে তুষার ও তার সমর্থকদের সাথে বিরোধ হয় স্থানীয়দের। এই ঘটনায় পারুল ইউনিয়নের বিএনপি নেতা হজরত আলীর ইন্ধন থাকতে পারে সন্দেহে রাতে তার বাড়িতে চালানো হয় হামলা। এ সময় দুজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হলে পালিয়ে যায় হামলাকারীরা। একজন আটকা পড়লে গণধোলাই দেয় স্থানীয়রা। আহত 3 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাঙামাটিতে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিবৃতি দিয়েছে আইএসপিআর। বলা হয়, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাঙামাটির জোড়াছড়িতে সেনা ও পুলিশ সদস্যদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। মূল কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্তে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ তদন্ত কার্যক্রম চলছে। প্রমাণিত হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উস্কানিমূলক বক্তব্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। কলকাতায় চিকিৎসক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পশ্চিমবঙ্গে চলমান আন্দোলন পরিণত হয়েছে রাজনৈতিক কর্মসূচিতে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের অভিযোগ, অধিকার আদায়ের নামে সরকার পতনের রাজনীতি করছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে অরাজকতা হলে জ্বলবে অন্যান্য রাজ্য। সহিংসতার এই দৃশ্য 2 দিন আগের। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগে বাধ্য করতে তার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি। নবান্ন অভিযানের নামে কর্মসূচির কারণে রণক্ষেত্রে পরিণত হয় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান। একই চিত্র দেখা যায় বিজেপির বুধবারের বাংলা বন্ধ কর্মসূচিতেও। কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বেশ কিছুদিন ধরে উত্তাল পশ্চিমবঙ্গ। বিচারের দাবি এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে শুরু থেকেই প্রতিবাদে সোচ্চার রাজ্যের সাধারণ মানুষ। যোগ দেন শিক্ষক, বুদ্ধিজীবী থেকে শুরু করে তারকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে গেল 2 দিন দেখা গেছে ভিন্ন চিত্র। মমতাকে হটানোর যে আন্দোলন, তাতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপস্থিতি ছিল অনেকটাই শূন্য। বরং বিক্ষোভ আন্দোলনের পুরোটা অংশ জুড়েই বিজেপির নেতাকর্মীরা। पुलिस हम लोगों को रोक नहीं पाएंगे। हमारा आंदोलन और बंद असफल हुआ। बंद में कोई जनता रोड पे नहीं निकला। শুরু থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিক্ষোভে ইন্ধন রয়েছে বিজেপির। এবার মমতার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করা হলে তার রেশ পৌঁছাবে প্রতিবেশী রাজ্যগুলোতেও, এমনকি বাদ যাবে না দিল্লিও।
মোদিবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম বলছে, চিকিৎসক হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে চলা আন্দোলন রাজনৈতিক রূপ নেয়ার ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের সুশীল সমাজের একটি অংশ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভা বিকাল ৩টায় মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুষ্ঠিত হবে বোর্ড মিটিং। এই সভায় আসবে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। আগের কমিটিগুলো ভেঙে নতুন করে স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব বন্টন করবেন সভাপতি ফারুক আহমেদ। সেই সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিপিএল নিয়ে। এছাড়াও আলোচনা হবে সাকিব ইস্যু, পূর্বাচল স্টেডিয়াম আর বিসিবির এফডিআর নিয়েও। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর বৃহস্পতিবার প্রথম বোর্ড সভা। স্বভাবতই এই সভা থেকে আসবে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত। তবে সবচেয়ে আলোচিত এজেন্ডাগুলোর মধ্যে একটি কমিটি পুনর্গঠন বা দায়িত্ব বিন্যাস। ক্রিকেট অপারেশনস সহ বেশ কটি কমিটির দায়িত্বে এখন নেই কোনো পরিচালক, তাই তো সেই কমিটিগুলোতে দায়িত্ব বন্টন করা হবে। যারা আগের পরিচালক আছেন তাদের কাঁধেও পড়বে আরও একাধিক কমিটির দায়িত্ব। গুঞ্জন আছে বিসিবির এই সভায় আগের স্ট্যান্ডিং কমিটিগুলোর অধিকাংশই ভেঙে দিয়ে নতুন করে বন্টন করা হবে দায়িত্ব। পরিচালক সংখ্যা কম হওয়ায় প্রায় প্রত্যেককেই পাবেন একাধিক কমিটির দায়িত্ব। সভাপতি ফারুক আহমেদ নিজেই সভায় বন্টন করবেন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বিসিবি থেকে কিছু বলা না হলেও মিরপুর স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার রেসে এগিয়ে ফাহিম সিনহা। অ্যাকাউন্টস ও ফিনান্স কমিটির দায়িত্ব পেতে পারেন মাহবুব আনাম। এছাড়াও বোর্ড সভায় নিশ্চিতভাবে আলোচনা হবে সাকিব আল হাসান ইস্যু নিয়েও। ইতিমধ্যেই সাকিবের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। খবর প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান পরবর্তী ম্যাচ তো খেলছেন, সিরিজগুলো খেলাও প্রায় নিশ্চিত। বিসিবি পরিচালনা পরিষদের এই সভাতে আলোচনা হবে বিপিএল নিয়েও। আগামী মাসের প্রথম সপ্তাহেই হবার কথা ছিল প্লেয়ার্স ড্রাফট, কিন্তু দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক সমীকরণ। কুমিল্লা, ঢাকা সহ একাধিক দলের ফ্রাঞ্চাইজিতে পরিবর্তন হয়েছে। বিপিএল এর পরবর্তী আসরের ভবিষ্যৎ জানা যাবে সভা শেষে। পূর্বাচল স্টেডিয়াম নিয়েও আসবে সিদ্ধান্ত। আগের স্টেডিয়ামের ডিজাইন থেকে শুরু করে সবকিছুতেই আসবে পরিবর্তন। আপাতত হয়তো স্থবির হয়ে পড়বে স্টেডিয়াম নির্মাণ কাজ। দেশের বর্তমান পরিস্থিতিতে নড়বড়ে হয়ে পড়েছে ব্যাংকিং খাত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিক্সড ডিপোজিট বা এফডিআর আছে কোন ব্যাংকে, আর সেগুলো কোথায় রাখা যেতে পারে সেই বিষয় নিয়েও হতে পারে আলোচনা। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।